নীলা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শুধু চুপচাপ বসে আছি। এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমি কি ইচ্ছে করে বিয়ে করছি নাকি? চুপ, একদম চুপ। আমি তো আসলেই এই সম্পর্কে কিছু জানতাম না। যা হয়েছে তো হয়েছে, মেনে নাও না? আমি আর একটা কথাও শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তবে আর কতক্ষণ এইভাবে কান ধরে দাঁড়িয়ে থাকবো? সারা রাত। আল্লাহ, আমার কপালটাই কেন এত খারাপ। ভুলেই তো গেলাম পরিচয় দিতে। আমি শাহিনুর ইসলাম আকাশ, আর নীলা আমার বউ। আজ বিয়ে হয়েছে, আর বাসর রাতের কাহিনী হচ্ছে এগুলো। কিন্তু নীলা এমন কেন করছে বুঝতে পারছেন না, তাই না? চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। দুদিন আগের ঘটনা। এই থামো থামো, আমি ছুটছি বাসের পেছনে। ভাই দাঁড়ান। অবশেষে বাস থামলো। আমি বাসের উপর উঠে পড়লাম। কি ভাই, কই ছিলেন? আরে ভাই, একটু ধরছিল, তাই বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সিটে যান। টিকিট দেখে সিট খোঁজা শুরু করলাম। B7 হ্যাঁ, এটাই B7। মাথা তুলে সিটের দিকে তাকাতেই দেখি একটা মেয়ে আমার সিটে বসে আছে, যেটা জানালার পাশে। মেয়েটা জানালার দিকে তাকিয়েছিল। আমি তাকে ডাক দিতেই ও হ্যালো। এই যে মেয়েটি আমার দিকে তাকিয়ে তার চুলগুলো কানে গুঁজে দিল। মেয়েটি ছিল অনেক সুন্দর, ডাইরেক্ট ক্রাশ। উফ, সেই। তবে এখন মোমের মতো গললে চলবে না, আমাকে আমার সিট বাঁচাতে হবে। এই যে এটা আমার সিট। ও, তা কিভাবে? এখানে কি কোথাও আপনার নাম লেখা আছে? নাই, তবে দরকার পড়লে সিটে নাম লিখে ফেলবো। ব্যাগে মার্কার আছে, ওসব ফালতু কথা। দেখুন, আমার কাছে টিকিট আছে, আর তাতে দেওয়া আছে যে এটা আমার সিট। সো হোয়াট? আমি আগে বসে পড়েছি, সো এটা আমার সিট। দেখেন, এটা কিন্তু ঠিক করছেন না আপনি। হয়তো। নইলে আমি কিন্তু নয়তো কি করবেন? কান্না করব। মেয়েটির রাগী চেহারা থেকে একটু হেসে দিল। আচ্ছা এখন বসুন, পরে দিচ্ছি। আচ্ছা, আমি সিটে বসে পড়লাম। বাস তার আপন গতিতে ছুটছে। এখন সন্ধ্যা প্রায়, এমন অবস্থা, বাতাস অনেক। আচ্ছা, আপনার নামটা কি? নাম দিয়ে কাজ? না, এমনি জানার আগ্রহ। বলবো না, সমস্যা। না, আচ্ছা ঠিক আছে। মনটা খারাপ করে অন্যদিকে তাকালাম। নীলা। তার দিকে তাকিয়ে, কি? নীলা আমার নাম। ও সুন্দর নাম তো। কে আপনার বাবা এই নাম রেখেছিল? এবার আমার দিকে ঘুরে বলল, এই যে মিস্টার। হ্যাঁ। মিস্টার না, আকাশ। হ্যাঁ আকাশ, দেখুন আমি কিন্তু বুঝতে পারছি আপনি লাইন মারার চেষ্টা করছেন, ভুলেও চেষ্টা করবেন না। ঠিক আছে, এই কুল কুল, ঠান্ডা হন। নীলা জানালার দিকে তাকিয়ে থাকলো। তবে লাইন মারার চেষ্টা কেন করব না? নীলা আমার দিকে অন্য এক দৃষ্টিতে তাকালো। কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তা কবে আপনার বিয়ে? জানি না, তবে মা বলেছে যে কোনো মতেই আজ আমায় বাসায় আসতেই হবে। ও, খুব খারাপ লাগছে। সবেমাত্র ইন্টারমিডিয়েট শেষ করলাম। কোথায় ইচ্ছে ছিল একটা ভার্সিটিতে ভর্তি হব, সব আশা শেষ করে দিল। আমি বুঝতে পারছি আপনার কষ্ট। ওয়েট ওয়েট, এসব আমি আপনাকে কেন বলছি? আপনি জানেন, সে আবার জানালা থেকে মুক্ত মনে বাতাস খেতে লাগলো। তবে আপনার সাথে লাইন মেরে এমনিও লাভ হতো না। কেন? কারণ আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। হুম। আর কিছু বললাম না, সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এই যে শুনেন, নীলাকে ডাকতে থাকলাম, এই যে উঠুন। হুম। ঘুমের মধ্যে একটু সাড়া দিল। এই যে বাস থেমেছে। নীলা জেগে উঠল। কি হয়েছে? বাস থেমেছে, পেট্রোল ভরবে আর বিরতি। অনেক লং জার্নি, একটু ফ্রেশ হয়ে আসতে পারেন? নো থ্যাঙ্কস, আপনি যান।
মনটা খারাপ করে দিল। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাস থেকে নেমে গেলাম। দোকান থেকে পানির বোতল কিনে দাঁড়ালাম। তখন পেছন থেকে ডাক, তো ওয়াশরুমটা কোথায়? কে? পিছনে ঘুরে দেখি নীলা। হুম, আরে আপনি আপনি না বললেন আসবেন না? কথা কম বলেন আর বলেন ওয়াশরুমটা কোথায়। ও আচ্ছা, আমার সাথে আসুন। নীলাকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এই নিন ব্যাগ আর দাঁড়ান। এই বলে নীলা চলে গেল ওয়াশরুমে। দীর্ঘ 5 মিনিট দাঁড়িয়ে রইলাম। হঠাৎ গাড়ির হর্ন পেলাম। এই যে, দ্রুত বের হন, বাস তো ছেড়ে দিল। একটু সময় লাগবে। আমি সেখান থেকে দ্রুত দৌড়ে বাসকে আটকাতে গেলাম। বাস তখন ছেড়ে দিয়েছে। বাসের পিছনে ছুটছি। এই বাস, বাস থামো, এই থামো। 5 মিনিট পর উফ, শান্তি। ওয়াশরুম থেকে বেরিয়ে, আমার ব্যাগ দিন। নিন। চলেন। কোথায়? বাসে। চলে গেছে। চলে গেছে? কি চলে গেছে? বাস কি? তো কি আপনার সাথে ফুটবল খেলার জন্য দাঁড়িয়ে থাকবে? ওয়াশরুমে কি এতক্ষণ লুডো খেলতেছিলেন নাকি? শাট আপ। আমি এখন বাসায় যাব কিভাবে? আরে কাঁদেন কেন? আচ্ছা, মুসিবতে পড়লাম তো। শাট আপ। আমি এখন বাসায় যাব কিভাবে? আরে কাঁদেন কেন? আচ্ছা, মুসিবতে পড়লাম তো। এখন কি করব? আচ্ছা, আমি ব্যবস্থা করব। আপনাকে কোনো মতে আমি বাসায় পৌঁছে দেব। এবার চলুন। কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি। কি? চলুন দেখি কোনো বাস পাওয়া যায় নাকি। দরকার নেই, আমি নিজেই পারবো। আচ্ছা, বাই। আমি হেঁটে গিয়ে এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই, এখানে কি আশেপাশে কোথাও বাস স্টেশন আছে? এই যে পথ দিয়ে সামনে গিয়ে বামে, 2 কিলোমিটার দূরে। ধন্যবাদ। পেছনে ঘুরে দেখি নীলা দাঁড়িয়ে। কি হলো, আপনি এখানে? আচ্ছা, আপনার সাথে যাচ্ছি। কি? শুনি নাই। যাচ্ছি বলছি। হুম, ঠিক আছে। তবে এত জোরে বলার কি দরকার? আমি কি কানে কম শুনি? এখান থেকে 2 কিলোমিটার দূরে বাস পাওয়া যাবে। ও আচ্ছা। কি? 2 কিলোমিটার দূরে? হুম। এতটা পথ কিভাবে যাব? এখন তো রাত, শহরের অঞ্চলও না, কোনো গাড়ি পাওয়া যাবে বলে মনে হয় না। পারবো না যেতে। আচ্ছা থাকেন, যাই। যাচ্ছি তো। হুম, চলেন। নীলাকে নিয়ে হাঁটা শুরু করি। 10 মিনিট হাঁটার পর, আচ্ছা, আপনি কিসে পড়েন? সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, বললাম না একবার? ইচ্ছে ছিল কোনো এক ভার্সিটিতে ভর্তি হব, আর হলো না। হুম, আপনি সবাইকে আপনার বিয়ের জন্য মানা করতে পারেন। অনেক বললাম, কোনো কাজ হলো? এটা নাকি নানার শেষ ইচ্ছা, যে যাওয়ার আগে যে যাওয়ার আগে আমার বিয়ে দেখে যেতে চায়। হুম, ভাবছি আমারও যে বিয়ে ঠিক হয়েছে, এটা কি বলবো? থাক, এত বলে কী লাভ? তবে যদি আমি আপনাকে বিয়ে করতাম, আপনাকে পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করতে হতো না। নীলা নীলা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আবার ফের শুরু করছেন? যান, আমার সাথে আর কথা বলবেন না। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আরে আমি তো জাস্ট এমনি বললাম, এত রাগার কি হলো? আরে কোথায় যাচ্ছ? ওটা তো অন্য পথ, এদিকে যেতে হবে। ও হ্যালো। নীলা অন্যদিকে যেতে শুরু করলো। একবারও পিছনে ফিরল না। আর কি করার, আমি আমার পথে হাঁটতে থাকলাম। 5 মিনিট পর ভাবলাম, না থাক, মেয়েটাকে একা ছাড়া ঠিক হয় নাই। আমার আবার সেই পথে যাওয়া উচিত। এই ভেবে পিছনে ফেরত যাব, তখনই কারো ডাকের আওয়াজ পেলাম। পিছনে ফিরে দেখি নীলা আমার দিকে দৌড়ে আসছে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। উফ, শেষ পর্যন্ত আপনাকে পেলাম। কি হয়েছে? কয়েকজন ছেলে সম্ভবত আমার পিছনে আসছে খারাপ উদ্দেশ্যে। আমাকে বাঁচান। পেছনে তাকিয়ে দেখি আসলেই কয়েকটা ছেলে দূর থেকে দৌড়ে আসছে। বাঁচার একটাই উপায়, কি? দৌড়। নীলাকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর হঠাৎ নীলা পড়ে যায়। আরে কি হলো? আমার পা মনে হ্যাঁ, পা কি? হয় মুচকে গেছে। হাই হাই, কি বলো? এখন বাকিটা পথ যাব কি করে? নীলা আমাকে ধরে ওঠাতে চেষ্টা করে, কিন্তু পারে না। আমি আর হাঁটতে পারছি না। উফ,
এখন আমায় কিছু করতে হবে। কি করবে? দেখো। এই কি করছো? আশ্চর্য। নীলাকে কোলে তুলে নিই আর তার ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করি। এই নামাও। তোমাকে নামালে আর বাড়ি যাওয়া হবে না, চুপচাপ থাকো। হুম। নীলা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই আছে। এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। পরে কি হবে? আমার কিন্তু অভ্যাস ভালো না, তোমায় পটিয়ে নেব, পরে আমাকে নিয়ে পালাবে বিয়ের জন্য। আসছে পটাতে। আমাকে কেউ কখনো পটাতে পারবে না। আচ্ছা, তাহলে পটানো শুরু করি। হুম, করো দেখি। প্রথমত, আমি তোমার কাছে অন্য সবার থেকে আলাদা। এই যে এতগুলো মানুষ থাকতে তুমি জাস্ট আমায় বিশ্বাস করছো, আমার সাথে একা পথে বেরিয়েছো, আমার সাথে এই রাতে হাঁটছিলা। আমি কিন্তু তোমার কোনো ক্ষতিও করতে পারতাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করছো। এতেই? আরও আছে, আমি তোমাকে কোলে নিলাম, তুমি কিন্তু তেমন কিছুই বললে না। অন্য কেউ হলে তাকে জুতা পেটা করতা। আর সবচেয়ে মজার কথা, তুমি কখন যে আমায় আপনি থেকে তুমি করে ডাকা শুরু করেছো নিজেও জানো না। তাই তো। সামথিং সামথিং নাথিং। সামথিং সামথিং। উফ, নাথিং। এবার মুখ বন্ধ করো। খালি পা মচকেছে বলে, নইলে তোমায় পিটিয়ে ল্যাংড়া বানিয়ে দিতাম। হা হা হা। চুপ। দেখলা কিভাবে পটালাম? কচু পটিয়েছো, একটুও পটিনি। আচ্ছা, এই নাও এসে গেছি। নীলাকে নিয়ে একটা চায়ের দোকানে বেঞ্চে বসালাম। নীলা শুধু চারপাশটা দেখছিল, একটা শব্দে তার ঘোর ভাঙে। নীলা তাকিয়ে দেখে আমি চা হাতে নিয়ে দাঁড়িয়ে। চা? থ্যাঙ্কস, লাগবে না। আমি জিজ্ঞেস করিনি খাবে নাকি, নিতে বলছি। জোর করা হচ্ছে? ধরো তাই। আজব তো। একটু আজবই। নীলা চায়ের কাপ নিয়ে চা খেতে শুরু করলো। আজব তো। চারপাশটা অনেকটাই নীরব, ঝিঝি পোকার আওয়াজও শোনা যাচ্ছে। নীলা আর আমি এক বেঞ্চে বসে আছি, বাস আসার অপেক্ষা করছি। আশেপাশে আমাদের আরও কয়েকজনকে দেখতে পেলাম। একটু ঘুমের ঘোর ঘোর লাগছিল, তখনই বাসের হর্ন পেলাম। উঠে পড়লাম, ব্যাগ নিলাম। নীলার দিকে তাকালাম, আমার মনে হয় না তাকে আর কিছু বলতে হবে। আমি বাসে উঠে পড়লাম। অবশ্য নীলা আমার আগেই বাসে উঠে পড়েছিল। নীলার সিট দেখে ভাবছিলাম তার পাশে বসবো কিনা। বসে পড়ো। কি বললে? না শুনলে শোনার প্রয়োজন নেই। নীলার পাশের সিটেই বসে পড়লাম। কিছুক্ষণ পরেই বাস চলতে শুরু করলো। নীলা ফোনে যেন কি করছে। তার ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলাম একজন ছেলের ছবি ওয়ালপেপারে লাগানো। দেখে কৌতূহল হলো, তাকে জিজ্ঞেস করলাম কে সে। দ্রুত স্ক্রিন অফ করে দেয়। আপনার জানার প্রয়োজন নেই। না, এমনি না বলতে চাইলে প্রয়োজন নেই। বাস চলতে থাকে, জানালা খোলা, তাই পাশ দিয়ে অবিরাম বাতাস যাচ্ছে, ভালোই লাগছিল। পূর্ণিমা রাত। নীলার দিকে তাকালাম, চাঁদের আলোতে নীলার মুখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। প্রেমে পড়তে ইচ্ছে করছে, কিন্তু না, নিজেকে শক্ত করলাম। তার বিয়ে হচ্ছে আর আমারও কি লাভ, মায়া বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন আশপাশে তাকিয়ে বুঝতে পারলাম আমার গন্তব্য আর বেশি দূর নয়। এবার নীলার দিকে তাকালাম, সেও গভীর ঘুমে মগ্ন। কি জানি ভেবে তার একটি ছবি তুলে রেখে দিলাম। প্রস্তুত হচ্ছিলাম ব্যাগ নিয়ে নামবো। ভাবলাম তাকে কি একবার ডাকবো, না থাক। ব্যাগ নিয়ে নেমে পড়লাম বাস থেকে। ভেবেছিলাম আর মনে হয় তার সাথে দেখা হবে না, কিন্তু বিধাতার ইচ্ছে অন্য কিছু ছিল। বাস থেকে নেমেই একটা রিক্সা নিলাম। অনেক দিন পর নিজ গ্রামে এসে ভালোই লাগছিল। 15 মিনিট পর নিজ বাড়ির সামনে এসে নামলাম। রিক্সা থেকে নামলাম, ভাড়াটাও দেবার সুযোগ পেলাম না। যত সবাই আছে আমাকে নেয়ার জন্য এসে পড়েছে, বাড়ির পিচ্চি বাচ্চাও বাকি নেই। বাড়ি পৌঁছাতে সবার হাজার প্রশ্ন আর অনেক কেয়ার। নিজেকে এক মুহূর্তের জন্য সেলিব্রিটি মনে করতে শুরু করলাম। যা ফ্রেশ হয়ে নে। আচ্ছা। আর হ্যাঁ, কাল তোর গায়ে হলুদ, আর এই খামের মধ্যেও সেই মেয়ের ছবি দেখে নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও তো মা। দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। খামের মেয়ের ছবি দেখে কি হবে, নিজের ফোনটা বের করলাম, নীলার তোলা সেই ছবিটা দেখতে থাকলাম।
আমি আর এখন কি করব? আমার হৃদয়টা যে আর আমার কাছে নেই। হারিয়ে যেতে ইচ্ছে করে এই মায়াবী চেহারাতে। এমন ভাবতে ভাবতে গভীর ঘুমে মগ্ন। বিয়ের আগে হলুদ পর্ব চলছে, সবাই খুব আনন্দ করছে। কপাল, আনন্দটা আমারই নেই। আগে বিয়ের জন্য লাফাতাম, শালার এখন হয়েও আনন্দ নেই। কেন যে প্রেমে পড়তে গেলাম? এইভাবে বিয়ের রাত এসে পড়ে, আমি বর সেজে যাই। সব নিয়মের পর কনের আসার পালা। আমি তো জাস্ট মুখ গোমড়া করে বসে আছি, আশপাশ হই হুল্লোড়। আমার বন্ধুরা বসে আছে। এই বেটা, তোর বিয়ে আর তুই মন খারাপ করে বসে আছিস কেন? একটু হাস। হারামখোর, বিয়ে করতে আসছি কোনো কমেডি শো দেখে হাসার জন্য আসি নাই। বাই দ্য ওয়ে, আমি আছি চিন্তায়, একটু পর বিয়ে হবে। আল্লাহই জানে আমার বউটা কেমন জল্লাদ। না না, এমন নেগেটিভ কথা চিন্তা করাটাও মোটেও শুভ নয়। ওই দেখ, কোণে আসছে, মানে ভাবে আসছে। আমি মুখ তুললাম, বউ আসছে, মাথায় ইয়া লম্বা ঘোমটা দেয়া। সবাই মিলে তাকে আমার পাশে বসালো। দেখলাম কাজী সাহেবও আসছেন। আমার কুরবানিটা ভালো মতোই করবেন দেখতেছি। সবার কাছে কাজী লাগলেও আমার কাছে কসাই লাগছে। খোদাই জানে কত সিঙ্গেল পোলাগো জল্লাদের হাতে তুলে দিছে। ইস, আমার পাশে এই মেয়ে না হয়ে নীলা হতো কি ভালোই না হতো। আল্লাহ এমনটা করতো তাহলে কত ভালো হতো। মামুনি, ঘুমটাটা উঠাও। সে শুধু মাথাটা ঝাঁকালো আর ঘোমটা নামালো। আমার বন্ধু বলল, আরে শালা, নিচে না তাকায় ভোটারে দেখ। না চাইতেও তাকালাম। সামনে কোণের দিকে তাকাতেই চোখগুলো আমার বড় বড় হয়ে গেল। রুমাল দিয়ে মুখ ঢেকেছিলাম, তা হাত থেকে নিচে পড়ে গেল। হাতটা দিয়ে চোখ কসলালাম। এটা কি কল্পনা না বাস্তব? কিছু খাইয়ে আসলাম নাকি? না তো, তেমন তো মনে হয় না। তার মানে আমার সামনে নীলা বসে আছে, যে আমার হারামি ফ্রেন্ডসগুলোর ভাবি। হোয়াট? মামুনি, কবুল বলো। নীলার চোখের দিকে তাকাতেই ভয় লাগছে। সেও আমার মতো অবাক, তবে তার চেয়ে রাগটাই বেশি। কবুল। সবাই মাশাল্লাহ বলে উঠল। আবার বলো। কবুল। আরেকবার। একবার বললামই তো, কানে কি কম শোনো? এই কথা বলে নীলা নিজেই থাক, বলে ওঠে। কি উল্টাপাল্টা বলে ফেললাম। বিয়ের সব কাজ ঠিকমতো শেষ হলো আর বাসর ঘরে ঢুকলাম। ঢুকতেই আমি দরজা লাগানোর আগেই নীলা দরজা লাগিয়ে বলে, কানে ধরো, কি? যা বলছি তাই করো। মানে? করবি নাকি? আচ্ছা আচ্ছা। কানে ধরে দাঁড় করিয়ে বিছানায় বসে পড়ে। সো এই ছিল আমার ফ্ল্যাশব্যাকের কাহিনী। এখন বর্তমানে আসা যাক। দীর্ঘ 15 মিনিট ধরে দাঁড়িয়েই ছিলাম। হঠাৎ নীলা ডাক দিল, এইদিকে আয় আর কান ছাড়। তার পাশে এসে বসলাম। কাছে আয়। কাছে আসতেই ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ওই দিন বাসা থেকে এইভাবে চলে গিয়েছিলিস কেন? ঘুমাচ্ছিলে, তাই বিরক্ত করিনি। জানিস বাস থেকে নেমে তোকে কত খুঁজেছি। হুম তোর এইভাবে চলে যাওয়ায় তোকে একটু একটু করে মিস করতে শুরু করি। না চাইতেও একসময় ভালোবেসে ফেলি। তোকে ভালোবাসি বলে বিয়ের আগে বরের ছবিও দেখলাম না, কিন্তু ভাগ্যের কারণে তুই আমারই বর কাকতালীয়ভাবে। আমি মাথা চুলকাতে থাকি। তো রেগে আছো কেন? নীলা আমার বুকে ঝাঁপিয়ে পড়ল, আমাকে জড়িয়ে ধরল আর বুকে ঘুষি মারতে থাকে। পাগল, তোকে ভালোবাসি। চুপ। ভালোবাসবে দেবে তুমি আমার মতো করে। তবে কখনো তুই, কখনো তুমি, আবার কখনো আপনি আমার দ্বারা হচ্ছে না। যে কোনো একটা ডাকো। আমার প্রপার্টি যেটা খুশি সেটা ডাকবো। প্রপার্টি? আমায় কবে নীলা আমার ঠোঁটে হাত রাখলো? শ্, কোনো কথা না। নীলা বাতি বন্ধ করে দেয়। আমি কিছু দেখি নাই। সকালে। এই ওঠো। হুম আরে উঠবা নাকি? যাও তো একটু ঘুমাই। তুই উঠবি নাকি? কি? ক্যারে, এত কাকের মতো চেঁচাস? এই বলে কম্বলটা দিয়ে মাথা ঢেকে দেই। আমি কাক? বুকে ইচ্ছা রকম ঘুষি মারতে থাকি। এই ফকির নিউট বলছি। কে কে? ভূত? আচমকা জেগে যাই। না, তোর জম। কি? চোখ কসলাতে থাকি। চোখ খুলে দেখি নীলা। সকালের আলোতে নীলাকে যেন আরো সুন্দর পরীর মতো লাগছে। এই শোনো না, কি? তুমি এত সুন্দর, আরো এত মিষ্টি কেন? ইচ্ছে করে তোমাকে খেয়ে ফেলি। সাত সকালে কি পাগল হলেন নাকি? তুমি থাকো, পরে পরে ঘুমাও, আমি চলে যাচ্ছি। নীলা উঠতে যাচ্ছিল, কিন্তু তার হাত ধরে ফেলি আর টান দেই। আমার বুকের উপর পড়ে গেল নীলা। নীলার চুলগুলো আমার মুখের উপর পড়ে যায়।
আমি নীলাকে আরও কাছে টেনে নেই, তার মুখের ঠোঁটের আরও কাছাকাছি আসতে ঠক ঠক। জামাইবাবু আর কতক্ষণ, এবার তো উঠেন। নীলা হুট করে উঠে পড়ল, দরজা খুলতে চলে গেল। ধ্যাত, আর আসার সময় পেল না। রোম্যান্সের 12টা বাজিয়ে দিল। নীলা আমার চেহারা দেখে মুখ চেপে হাসছে। বিয়ের সপ্তাহ পর। স্যার আপনার অর্ডার। ও হ্যাঁ, বল দোস্ত, কি খাবি? আপাতত 2 কাপ কফি প্লিজ। 2 কাপ কফি? ইয়েস স্যার। তো বল, কি সেই তোর কথা যার জন্য আমাকে এই কফি শপে নিয়ে এসেছিস? বলছি, দেখ তোর বিয়ে হয়ে গেছে, আমারও কিন্তু হয়ে গেছে। তো তোর কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? প্ল্যান? না। আমার একটা প্রস্তাব আছে। কি? চল হানিমুনে যাবি। হানিমুন? ছি ছি, তোর সাথে হানিমুনে যাই কিভাবে? মাথা কি তোর ঠিক আছে? হাদারাম, আমার কথা বলেছি নাকি? তাহলে? যে যার বউ। দেখ, হানিমুনে গেলে রোমান্স আর ঘোরা দুটোই হবে। মানে আমরা দুজন হানিমুনে যাব একসাথে আমাদের বউ নিয়ে? হুম। না, আইডিয়াটা খারাপ না, বাট যাবিটা কোথায়? কোথায় আর, কক্সবাজার। কি? কক্সবাজার? কক্সবাজার। আমরা হানিমুনে যাচ্ছি রোববার। সত্যি? নীলা দৌড়ে এসে আমার গালে কিস করে। আমারও ইচ্ছে ছিল আমার জামাইয়ের সাথে কক্সবাজার যাওয়ার। থ্যাংক ইউ বাবু। নীলা সত্যি অনেক খুশি হয়েছে। রবিবার? কই তাড়াতাড়ি, এতক্ষণ লাগে নাকি? আরে আসছি তো। ধ্যাত, রুমেই ঢুকে পড়লাম। কি হলো এত এত এত? নীলাকে দেখে বড় ধরনের ক্রাশ খেয়ে গেলাম। হা করে তাকিয়ে আছি, মনের মতো সেজেছে। কি হলো, হা করে আছো কেন? আর চোখ সরাও, আমার কি লজ্জা লাগে না? কি? আমার রাগী বউয়ের আবার লজ্জা? কি বললি? আমি রাগী? তোর কোন দিক থেকে মনে হয় আমি রাগী? গাড়ির হর্নের শব্দ আসলো। ওই দেখো, গাড়িও এসে পড়েছে। এখন রাখো এগুলো। নীলা আর আমি বেরিয়ে পড়ি। সবার থেকে বিদায় নিয়ে নেই। বাসা থেকে বেরিয়ে দেখতে পেলাম আবির তার গাড়ি নিয়ে হাজির। কি অবস্থা? দেখছিসই তো কেমন। ভাবি কেমন আছেন? এই তো, গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আর ভাবি পরিচয় করে দিই, এই হলো আমার বউ মেঘা, আর মেঘা হলো আকাশের ওয়াইফ। তো যাওয়া যাক, বাকি কথা গাড়িতে হবে না। একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট করে দেয়। অনেক আনন্দের সাথেই যাত্রা শুরু করলাম, কিন্তু আসলে এই যাত্রাতে যে কত ঝামেলা আর বিপদের সম্মুখীন হতে হবে তা সম্পর্কে একটু ধারণা ছিল না। চল। একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট করে দেয়। অনেক আনন্দের সাথেই যাত্রা শুরু করলাম। আবির গাড়ি ড্রাইভ করছিল। সামনের সিটে মেঘা, পেছনের সিটে নীলা আর আমি। জানালা দিয়ে বাতাস আসছিল। সেই বাতাসে নীলার চুলগুলো এসে আমার মুখে পড়ছিল। বিরক্তিকর লাগলেও বেশ ভালোই লাগছিল। নীলা চুলগুলো কানে গুজে দেয়। যাই হোক, আমি নীলার আরও কাছে এসে তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলি আর ঘুমের মাঝে তলিয়ে যাই। না, আমি কিছু শুনতে চাই না। কেন আবার কল করলে? চলে গেলে? সো যাও। আবার কেন? এরকম কিছু শব্দ কানে আসছিল। চোখে খুলে মাথা উঠিয়ে দেখি নীলা জানি কার সাথে কথা বলছে। ফোনটা কেটে দেয়। ব্যাপারটা কি হলো? কে কল করেছিল? কি? বলছিলাম, কে কল করেছিল? না, কেউ না। মানে তেমন কেউ না। বলেই মুখটা জানালার দিকে ফিরিয়ে নিল। গাড়ি চলছিল। সামনের সিটে আবির আর মেঘা কথা বলেই যাচ্ছিল। আমি নীলার পাশ থেকে একটু সরে জানালার দিকে গিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। আচ্ছা আবির, কক্সবাজারে তো রাতে রওনা দেয়, কিন্তু আমরা সকালে যাচ্ছি কেন? আরে বুঝিস না, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে, আর রাতে গেলে তো আমি আমার বউ আর তুই ভাবিকে আলাদা সময় দিতে পারবি। নীলার দিকে তাকালাম। দেখে বোঝা যাচ্ছে তার মনটা উদাসীন। ভাবলাম তাকে জিজ্ঞেস করব, কিন্তু কেন গিয়ে করতে পারলাম না। গাড়িতে থেকে নামতে শুরু করি। কক্সবাজারে পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠে পড়লাম। এই নে চাবি। 36 নাম্বারটা তোর রুম, আর 35 নাম্বারটা আমার রুম। আচ্ছা। নীলার কাছে গিয়ে নীলাকে ডাক দিলাম। নীলা, কোনো উত্তর নেই। নীলা, এই যে ম্যাডাম। তার গায়ে ধাক্কা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, কি? কোথায় হারিয়ে গিয়েছিলেন? না, কোথাও না। আচ্ছা চলুন। কোথায়?
কোথায় আবার? রুমে। আচ্ছা। তারপর নীলাকে নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ব্যাগ রাখলাম। এরপর নিজের কাপড় নিয়ে চলে যাই ওয়াশরুমে। গোসল করে বেরিয়ে দেখি রুমে নেই। চারপাশে দেখলাম, না নেই, কিন্তু কিছু কথার আওয়াজ পাচ্ছিলাম। আওয়াজ বারান্দা থেকে আসছিল। আমি বারান্দার কাছে গিয়ে দাঁড়ালাম। না, এটা আর সম্ভব না। তুমি চলে যাও, আমার আর দরকার নেই। সো প্লিজ যাও। আমি বারান্দায় গিয়ে বললাম, নীলা। নীলা চমকে যায়, দ্রুত ফোন কেটে দেয়। তুমি? নীলা, তুমি সত্যি বলবে কি হয়েছে প্লিজ? নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কি হলো, কিছু বলবে না? আমি আমার হাত নীলার কাঁধে রাখলাম। দেখো, আমার এখন একটুও ভালো লাগছে না। আমি তোমাকে সব পরে বলবো। এখন আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও। নীলা আমার হাত তার কাঁধ থেকে সরিয়ে বারান্দা থেকে চলে গেল। আমি শুধু সেখানে দাঁড়িয়েই রইলাম। রুমে গিয়ে দেখলাম সে ওয়াশরুমে গিয়েছে। আমি সোফায় গিয়ে বসলাম। সোফায় হেলান দিয়ে ভাবছি নীলার কি হলো, সে এমন কেন করছে, কেই বা তাকে কল করছে। নীলা ওয়াশরুম থেকে এসে দেখে আমি সোফাতেই ঘুমিয়ে পড়েছি। নীলা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, পরে বিছানা থেকে একটা কম্বল নিয়ে আমার গায়ে দিয়ে দিল আর আমার মাথায় একটা ভালোবাসার পরশ এঁকে চলে গেল। সকালের আলো আমার মুখের উপর পড়ল। চোখ খুলে নিজেকে সোফায় পেলাম। আমার উপর একটা কম্বল দেয়া ছিল, কিন্তু আমি যতটুকু জানি আমি এভাবেই শুয়ে পড়েছিলাম। তার মানে উঠে দেখি নীলা বিছানায় ঘুমাচ্ছে। তার ঘুমন্ত মায়াবী চেহারা আমাকে তার দিকে আকর্ষণ করছিল। আমি বারান্দায় চলে গেলাম। কেন জানি এখন খারাপ লাগছে। আমি বারান্দায় চলে গেলাম, কেন জানি খারাপ লাগছে। হঠাৎ দরজায় নক। আমি গিয়ে দরজা খুললাম। কিরে চল, নিচে নাস্তা করে সমুদ্র সৈকতে যাব, তাড়াতাড়ি আয়। আসছি। আমি গিয়ে নীলাকে ডাক দিলাম। রেডি হয়ে নিচে গেলাম রেস্টুরেন্টে। শোন, এখন খেয়ে কিন্তু যাচ্ছি। হুম। কিরে তোর মনটা কেমন মরা মরা লাগছে? কিছু হয়েছে? আরে তেমন কিছুই না। কিছু না হলেই ভালো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। সমুদ্র সৈকতের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা এদিক যাচ্ছি। আচ্ছা, আর তোরা? তুই যা, চিন্তা করিস না, এনজয় কর। তারা চলে গেল। তো কি করবো এখন? চলো আমরাই যাই। আচ্ছা চলো। নীলাকে নিয়ে পানির কাছাকাছি দিয়ে হাঁটছিলাম। যাক, এখন নীলাকে অনেকটা খুশি দেখাচ্ছে। খুব ভালোই লাগছিল। এইদিকে চলো। কেন? ওই যে ওইখানে আইসক্রিম। ও আচ্ছা, চলো। হুম। নীলাকে নিয়ে গেলাম। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম। আইসক্রিম নিয়ে আসছিলাম, দেখি নীলার সামনে একজন দাঁড়িয়ে, সম্ভবত তার সাথে কথা বলছে। আমি কাছে গেলাম। দুজন আমার দিকে তাকালো। ও, তাহলে ও তোমার হাজব্যান্ড? নীলার দিকে তাকিয়ে কথাটা বলল। নাইস টু মিট ইউ, আমি রক্তিম। আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার সাথে হ্যান্ডশেক করলাম। নীলা, তুমি কি আমার পরিচয় দেবে না? নীলা মাথা নিচু করে রয়েছে, কিছু বলছে না। এক হাত দিয়ে তার আরেক হাত ধরে আছে। আচ্ছা, আমি বলছি, আমি তার কলেজ ফ্রেন্ড, বলতে পারেন ফ্রেন্ডের চেয়ে বেশি। আচ্ছা, আমার মনে হচ্ছে নীলাকে যে কল করে সে আর কেউ না, এই রক্তিমই। আর এখন চিনতে পারলাম, ওই দিন বাসে নীলার ফোনে যার ছবি দেখেছিলাম সে এই। তো একটু দয়া করে একটু আমাদের একটা রাখবেন, আমাদের একটু পার্সোনাল কথা আছে। মাথা চরম গরম হয়ে গেল। আমার বউয়ের সাথে কিসের পার্সোনাল কথা? কিছু বলতে যাব তার আগেই আমাকে আবির ডাকাডাকি শুরু করলো। ওই আসিস না কেন? নীলা চলো। আরে সে আসবে না, আপনি যান। কিন্তু আরে কি হলো, আয়, খুব ইমার্জেন্সি। আবির দূর থেকে ডাকছে। না পেরে আবিরের কাছে গেলাম। বলো কি হয়েছে? আরে আমি আমার বউ হারাই ফেলছি। কি বলস উল্টা পাল্টা? আরে মেঘাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু কিভাবে কি? সেসব পরে, আগে খুঁজে দেখি। পরে মেঘাকে খুঁজতে শুরু করি। অনেক পরে মেঘাকে পাই। আমাদের থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল। ভাইরে,
হানিমুনে আসছিস না এভাবে খাটাতে আসছিস? সরি রে। আচ্ছা, নীলা? আরে নীলা কোথায়? ঠিকই তো, নীলা কোথায়? নীলা খুঁজতে থাকি, সারা বীচ খুঁজে নীলাকে পেলাম না। এক কাজ কর, নীলাকে কল দে। ফোন দে। ফোন হোটেলে। আমার মনে হয় হোটেলে গিয়েছে। হোটেলে ব্যাক করলাম, আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম কিন্তু নেই। বারান্দায় গেলাম, হ্যাঁ, নীলা সেখানে দাঁড়িয়ে। তুমি চলে এলে কেন? আমার ভালো লাগছিল না। তাই বলে এভাবে চলে আসবে? বলার জন্য তোমাদের কাউকেই পাইনি। নীলা বারান্দা থেকে চলে গেল। হঠাৎ কল আসলো। হ্যালো মিস্টার। ভুলে গেলেন? এই যে রক্তিম। তো কী জন্য কল? বলছিলাম আপনি আমার আর নীলার জীবন থেকে সরে যান। কি পাগলের মতো কথা বলছেন? ঠিকই বলছি। বলছিলাম না, ফ্রেন্ডের চেয়ে বেশি সে আমাকে ভালোবাসে। মিথ্যা, সব মিথ্যা। ওকে, তোমাকে কিছু ফটো দিচ্ছি। টুট টুট। একটু পর ফোনে শব্দ হলো। ফোনের মেসেজ আসছে। চেক করে দেখলাম কিছু ফটো। মাথা প্রচণ্ড গরম হয়ে গেল ফটো দেখে। নীলার আর তার কিছু ছবি, কফি শপ, শপিং মল এবং পার্কে নীলার সাথে তোলা সেলফি। নীলাকে ডাকলাম। হ্যাঁ বলো। নীলাকে ছবিগুলো দেখালাম। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে। এইগুলো কি? কে এসে? এখন বুঝতে পারছি। কি? আমাকে বোঝানোর সুযোগ দাও। ঠাস, আর দরকার নেই, আমি সব বুঝে গেছি। এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম। নীলা সেখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। হোটেল থেকে বেরিয়ে বাইরে হাঁটতে থাকি। খুব খারাপ লাগছিল। নীলা এটা কি করে করলো? আর আমি বা কিভাবে এই হাত দিয়ে তাকে মারলাম? সব কিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে সাগর পাড়ে হাঁটতে থাকি। কিছুক্ষণ পর আবির ফোন করলো। হ্যালো, তুই কই? এই হোটেলের সামনেই। ও, আর নীলা কি তোর সাথেই না? না, ও হোটেলের রুমে। কি বলছিস? হোটেলের রুমে তো নীলা নেই, তোর সাথে না? না, তাহলে কোথায়? সেটা জানলে কি কল করতাম? আচ্ছা, আমি আসছি। ব্যাপারটা হলো কি, কোথায় যেতে পারে? দৌড়ে হোটেলে গেলাম। উঠে নিজের রুমে গেলাম। দেখলাম সামনে আবির দাঁড়িয়ে। তুই এসেছিস? নীলা, তাকে কল করছস? কোনো লাভ নেই। কেন? আবির নীলার ফোন আমার সামনে তুলে ধরলো। ফোন? এটা তো নীলার ফোন। হ্যাঁ, রুমে ছিল। তার মানে ফোন নেয়নি? না, তাহলে কোথায় যেতে পারে? কোথাও যায়নি। মানে? নিয়ে যাওয়া হয়েছে। বুঝলাম না। জাস্ট একটু কমন সেন্স ইউজ কর। আর বের হলে জুতা পরে বের হই। আর দরজাটা লাগিয়ে যায়, কিন্তু জুতা এখানেই পরে রয়েছে আর দরজা খোলা ছিল। তার মানে কি বলতে চাইছিস? নীলাকে কিডন্যাপ করা হয়েছে। তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ জ্ঞানে থাকলে চেঁচামেচি করতো। ঠিক বলছিস। আমার মনে হচ্ছে এই কাজ কে করেছে বুঝতে পারছি। আচ্ছা, ফোন নাম্বার ট্র্যাক করব কিভাবে করা যায়? ট্যাগ? পেয়েছি। রিফাত পারে। ঠিক, দাঁড়া নাম্বারটা দিচ্ছি। আসলে রিফাত আমার ফ্রেন্ড, আর সে এসবে এক্সপার্ট। তাকে রক্তিমের নাম্বারটা দিলাম, যেটা দিয়ে আমাকে কল করেছিল। রিফাতকে কল করে নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা নিয়ে নিলাম। মেঘাকে হোটেলে রেখে আমি আর আবির বেরিয়ে পড়লাম। লোকেশনটা অনেকটা পাহাড়ি অঞ্চলের কাছাকাছি। গাড়ি চলছে, মাথায় অনেক চিন্তা। শুধু দোয়া করছি যাতে নীলার কোনো ক্ষতি না হয়। 1 ঘন্টা পর সূর্য প্রায় ডুবো ডুবো। লোকেশনটা ছিল পাহাড়ের গা ঘেঁষে একটা বাড়ি। আমি গাড়ি থেকে নামলাম। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে আসলাম। শোন, দরজা দিয়ে ঢুকলে মনে হয় না সুবিধা হবে। তো কিভাবে যাব? দেখ কোনো জানালা খোলা বাস নাকি। আমি বাড়িটা ঘুরে জানালা আছে কিনা দেখতে থাকলাম। পাকা একতলা বাড়ি, অনেক আগের মনে হচ্ছে। আবির ডাকতে আবির দৌড়ে ছুটে আসলো। কি পেয়েছিস? দেখ সামনে। আবির সামনে তাকাই। বারান্দার দরজাটা খোলা। আমি আর আবির তাতে ঢুকে পড়লাম। বাড়িটা বেশ বড়ই, অনেকগুলো রুম। আমি নীলাকে খুঁজতে থাকলাম। হঠাৎ একটা চিৎকার শুনলাম। প্লিজ রক্তিম, আমাকে ছেড়ে দাও। তোমাকে আর ছাড়বো না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, বুঝোনি। তুমি বুঝতে পারলে না আমার ভালোবাসা। তুমি শুধু আমার, আর আমার না হলে কারো হতে দেব না। রক্তিম এক পা করে এগোতে থাকে আর নীলা পেছাতে থাকে। না না রক্তিম।
রক্তিম প্রায় ঝাঁপিয়ে পড়তে যাবে, নীলার চোখ বন্ধ করে চিৎকার দেয়। হঠাৎ একটা আওয়াজ পায়, তারপর সব নীরব। নীলা ভয়ে চোখ খুলছে না। তারপর চোখ খুলে দেখে রক্তিম নিচে পড়ে আছে। উপরে তাকিয়ে দেখে আমি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে। নীলা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। চোখ দুটো বন্ধ করে সেখানে নিজের দেহ দেয়ালের সাথে হেলিয়ে দেয়। নীলার আমার পাশের সিটে, সামনে আবির ড্রাইভ করছে, আর তার পাশে অজ্ঞান রক্তিম বাধা অবস্থায়। তাকে থানায় প্রমাণ দিয়ে আসা হয়। সবচেয়ে বড় প্রমাণ ছিল হোটেলে সিসিটিভি ক্যামেরায় রক্তিমকে যেতে দেখা যায়। হোটেলের দিকে রওনা দেই থানা থেকে। নীলা আমার বিপরীত দিকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে। সমুদ্র দেখা যাচ্ছে, অনেক বাতাস, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। একটা কথাও বলিনি আমি নীলার সাথে, না বলেছে সে। হোটেলে এসে নীলা নিজের রুমে চলে যায়, আমি আর যাইনি, বাইরে থাকি। আধা ঘন্টা পর আবির কল করে। তুই কই? কফি হাউসে। তুই এখানেই থাক, আমি আসছি। আচ্ছা। 15 মিনিট পর আবির আসলো। বস। হুম। আবির বসলো। বল, কি বলবি? স্যার, আপনার অর্ডার। 2 কাপ কফি। আচ্ছা। ওয়েটার চলে গেল। শোন। আমি অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। তার কথা শুনে হুঁশ এলো। হ্যাঁ হ্যাঁ, কি? তুই নীলাকে থাপ্পড় মেরেছিস? হুম। অন্যদিকে তাকিয়ে উত্তরটা দিলাম। তোর কি মনে হয় তুই এটা ঠিক করেছিস? আমি জানি না, কিন্তু তখন আমার মাথা অনেক গরম ছিল। তাই বলে মেরে দিবি? ওগুলা দেখলে কার মাথা ঠিক থাকে? একবারে শোনার চেষ্টা করেছিলি সে কি বলতে চেয়েছিল? কিন্তু তুই এসব জানলি কি করে? নীলা বলেছে, সব বলেছে, যা তোর জানা উচিত ছিল। সব না জেনে নীলাকে অবিশ্বাস করলি। মানে সত্যিটা কি? বলছি। নীলা বলেছে, সব বলেছে, যা তোর জানা উচিত ছিল। সব না জেনে নীলাকে অবিশ্বাস করলি। মানে সত্যিটা কি? বলছি, রক্তিম আর নীলার মাঝে আগে একটা সম্পর্ক ছিল, প্রায় 1 বছর। সব ঠিক ছিল। একদিন হঠাৎ রক্তিম সম্পর্কটা ভেঙে চলে যায়। নীলা অনেক বললেও সে ফিরে আসে না। কারণ একটাই, তার আর নীলাকে ভালো লাগে না। এরপর নীলার কাহিনী সম্পর্কে আর কিছুই বলতে চায় না। কেন? কি আর করব, বাকিটা ওই যে শেখা খাইলে যা হয় তাই হয়েছে। সারাদিন কাঁদতো আর ঘরে বসে থাকতো। এরপর তার বিয়ে ঠিক করে ফেলা। সেই স্থির করে যে বিয়ে করে তাকে ভুলে যাবে। আর তোর কাহিনী, বাসের কাহিনীর পর থেকে একটু একটু করে তোকে ভালোবাসতে শুরু করে। এরপর বিয়ে শেষ, প্রায় ভুলে যায় রক্তিমকে। তবু ওই দিন আসার সময় রক্তিম ফোন করে বলে যে সে নাকি ব্যাক করতে চায়। সে নিজের সব ভুল বুঝতে পেরেছে। নীলা বোঝায় এটা সম্ভব না, কিন্তু রক্তিম মানতে রাজি না। এই নিয়ে নীলা অনেক টেনশনে ছিল। রক্তিম নানাভাবে বিরক্ত করেছিল। ওই দিন সেই বিচে তোর সাথে রক্তিমের দেখা হয় না? হয়েছে। রক্তিম সব শেষ করবে বলে নীলার কাছে কথা বলার সময় যায়, কিন্তু তা না করে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে। বলে না মানলে আগে ছবিগুলো দিয়ে দিবে। তাও সে মানেনি, কারণ তোকে ভালোবাসে। এরপর তো ছবিগুলো তো দিলই, এতে শান্তি হলো না। শেষে তুলে নিয়ে গেল। এতটুকু বলে আবির থেমে যায়। আমার চোখ একটু ভেজা ভেজা লাগছে, বুঝতে পারছি না কি হচ্ছে। আশা করি আর কিছু বোঝানোর নেই। এই বলে চলে গেল। আমি কফি শপেই রয়ে গেলাম। না, নীলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি ভুল করে ফেলেছি। হোটেলে ব্যাক করলাম, নিজের রুমের সামনে গিয়ে নক করলাম। 2 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, গেট খোলার কোনো নাম নেই। আবার নক করতে যাব, অমনি গেট খুলে দিল। গেট খুলে কোনো কথা না বলে চলে গেল। আমি শুধু তাকিয়েই থাকলাম। দরজাটা লাগিয়ে রুমে ঢুকলাম। নীলা বারান্দায় গিয়েছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমি তার কাঁধে হাত রেখে বললাম, নীলা। এক ঝটকায় আমার হাতটা সরিয়ে দিয়ে চলে যায়। আমি অবাক হয়ে গেলাম। এত রাগ? ব্যাপারটা কি? না না, আমাকে কিছু করতে হবে। রুমে গিয়ে দেখি নীলা বিছানায় উল্টো দিক হয়ে শুয়ে আছে। চারপাশে তাকালাম, কিছু না বুঝে আমি চুপচাপ তার পাশে শুয়ে পড়লাম। আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, ধাক্কা দিয়ে সরিয়ে ফেললো। খবরদার, আমাকে একদম টাচ করবে না। আর এই বিছানাতে তো ভুলেও শোবে না। চুপ। আমি নিচে পড়ে রইলাম। হাই হাই, বলে কি? আমার কি হবে? আমার হানিমুনের কি হবে? একদম চুপ। কোনো হানিমুনের নাম নিবি না। মন খারাপ করে ফেললাম। তা চুপ। একটা শাট আপ। মুখ বন্ধ করবি নাকি? উঠে দাঁড়ালাম।
গিয়ে একটা বালিশ নিলাম। নীলার সামনে দাঁড়িয়ে রইলাম। নীলা তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বালিশ মানে কোলবালিশটা লাগবে, যদি একটু দিতেন। কোলবালিশ? আমার কোলবালিশটা ধরিয়ে দিল। এই নে, আর একদম জ্বালাবি না। আমি কোলবালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কোলবালিশ, আজ তুই আমার বউ, কিছু করার নাই, তোর সাথেই আমার হানিমুন করতে হবে। আমার বউ তো আমাকে টাচই করতে দেয় না, বুঝলি? শাট আপ। আর কোনো কথা বললে আগে তোর কোলবালিশে জানলা দিয়ে ফালাবো, তারপর তোকে। চুপ হয়ে গেলাম। আমি একদম মুখ বন্ধ করে ফেললাম। এ তো ডাইরেক্ট অবিচার। মন খুলে কোলবালিশের সাথে কি কথাও বলতে দেবে না নাকি? আর কি ঘুমিয়ে পড়লাম, এমনিতেও টায়ার্ড। আধা ঘন্টা পর নীলা উঠে গিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় একটা কিস করলো। ফাজিল ছেলে, আমার কথা না শুনেই থাপ্পড় মেরেছো, এর জন্য তো শাস্তি পেতেই হবে। যাক, যথেষ্ট পেয়েছো। কালকে সকালে তোমাকে মাফ করে দিব, কিন্তু তার আগে একটু জ্বালিয়ে নেব। শয়তান ছেলে, তোকে ছাড়া আমার ঘুম আসছে নাকি? ফাজিল কোথাকার! এই বলে আমার সাথেই সোফার উপরেই শুয়ে পড়লো আর আমার বুকে মাথা রাখলো। আমি অবশ্য ঘুমের মাঝেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি! অবশ্য কী জন্য এত শান্তি লাগছে সেটা বুঝতে পারছি না। নীলা গায়ে একটা কাঁথা দিয়ে দিল। আমি অবশ্য ঘুমের মাঝেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি! অবশ্য কী জন্য এত শান্তি লাগছে সেটা বুঝতে পারছি না। নীলা গায়ে একটা কাঁথা দিয়ে দিল। সকালে নীলা আমার আগে ঘুম থেকে উঠে পড়ে, উঠে ফ্রেশ হতে চলে যায়। আমার ঘুম ভাঙে কিছুক্ষণ পরে। চোখ খুলে দেখি নীলা বারান্দায় দাঁড়ানো। আমি উঠে পড়লাম। চোখ দুটো কষলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নীলার দিকে যেতে থাকলাম। নীলার চুলগুলো ভেজা ছিল, সম্ভবত শাওয়ার নিয়ে এসেছে মাত্র। আমি তার আরও কাছাকাছি যাই। তার ঠিক পিছনেই দাঁড়িয়েছিলাম। তার চুল থেকে এক মাতাল করা গন্ধ আসছিল। আমাকে অনেক টানছিল তার প্রতি। আমার নাকটা তার চুলের মাঝে ডুবিয়ে দিলাম আর পেছন থেকে জড়িয়ে ধরলাম। নীলা বুঝতে পারার সাথে সাথে নিজেকে আমার কাছ থেকে ছুটাবার চেষ্টা করতে থাকে। এই, তুমি ছাড়বে নাকি? আমি কোনো কথা বলছি না, তার চুলের ঘ্রাণ নিয়ে যাচ্ছি অবিরাম। নীলা অনেক চেষ্টা করে, শেষে আমার দিকে ঘুরে দাঁড়ায়, আমার দিকে তাকায় এক রাগী দৃষ্টিতে। তোর কত নীলার ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁট দুটো মিশিয়ে দিলাম। নীলা তার চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। 5 মিনিট পর নীলা আর কিছু না করে জোরে হাতে চিমটি দিল। আমি হুট করে কেঁপে উঠলাম আর নীলাকে ছেড়ে দিলাম। আমার মাত্র হুঁশ আসলো, মাত্র বুঝতে পারলাম আমি স্বপ্নের জগতে না, বাস্তবে ছিলাম। এতক্ষণ স্বপ্ন ভেবে করে যাচ্ছিলাম। তুমি, এর জন্য তোমার শাস্তি বরাদ্দ করা আছে। নীলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম সবার সাথে। ব্রেকফাস্ট শেষে আমি নীলাকে মেঘার কাছে রেখে আবিরকে নিয়ে একটু বাইরে আসলাম। আরে বল, কি হয়েছে? আরে, নীলা এখনও রেগে আছে, কি করা যায়? আমি কি জানি? এই বলে চলে যেতে লাগলো। তার হাত ধরে আটকে আবার নিয়ে আসলাম। আরে ভাই, একটু তো হেল্প। আব্বে, আমি এখানে হানিমুন করতে আসছি, আমাকে মেঘাকে সময় দিতে হবে। আচ্ছা, এই ছিল বন্ধুত্ব। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবো। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? আচ্ছা ফাইন, আমরা এখন সবাই মিলে হিমসরি যাচ্ছি, এখানে বাইরে যাব, বাকিটা সেখানেই বলবো। আচ্ছা। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যথারীতি নীলার সাথে পিছনের সিটে আর তারা সামনে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে মাপার চেষ্টা করছি যে আমার থেকে নীলার দূরত্ব কতটুকু। মেপে পেলাম কম হলেও 3 হাত। আস্তে আস্তে করে তার দিকে 1 হাত আগালাম। আরেকটু আগাতে যাব। যতটুকু এগিয়েছো তার থেকেও বেশি দূরে যাও। হাই হাই, বুঝলো কেমনে? আমি আবার আমার আগের জায়গায় বসে পড়লাম। গাড়ি পৌঁছে যায়, আমি মূল গন্তব্যে পৌঁছে যাই, যেটা হলো একটা পাহাড়ের উপর। নীলা দাঁড়িয়ে চারপাশটা দেখছে। এই নে। আবির আমার দিকে একটা গোলাপ বাড়িয়ে দিল। এটা দিয়ে কি করব? নীলাকে প্রপোজ কর। আমরা নিশ্চিত ধারণা এমন করলে তার রাগ 99% থাকবে না। ও আচ্ছা, বাট 0.1% কেন হবে না? 100%ও তো বলতে পারতি। আসলে ব্যাপারটা কি, মেয়েদের বিশ্বাস নাই। এমন হতে পারে তোকে 2টা থাপ্পড় বসাই দিতে পারে, পারলে ওই পাহাড় থেকে ফেলে দিতে পারে। আমার হাতে ফুল দিয়ে কেটে পড়ল আবির। আমার প্রপোজ করার চেয়ে আবিরের কথা শুনেই বেশি ভয় করছে। আমি
নীলার পিছনে গিয়ে দাঁড়ালাম। নীলাকে ডাকতেই পিছনে ফিরে তাকালো। আমি হাঁটু গেড়ে তার সামনে বসে ফুল বাড়িয়ে বলতে লাগলাম, নীলা। আমি কিছু আর বলতে পারলাম না। তার আগে আমার ফোনটা বেজে উঠল। আমি রেগে ফোনটা রিসিভ করলাম। ওই ক্যাডারে। মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। কি অবস্থা, গান বাজে কেন? এই গানটি আপনার কলার টোন হিসাবে সেট করতে এক চাপুন। ফোন কেটে দিলাম। তো আমি নীলা সামনে তাকিয়ে দেখি নীলা হাওয়া নাই। হঠাৎ মাথার পিছন থেকে কে জানি বাড়ি দিল। পিছনে তাকিয়ে দেখি আবির। আবে, তোর ফোন রিসিভ করতে কে বলেছিল? এখন আমার প্রপোজ। শেষ। ঘোরা শেষে গাড়ি দিয়ে ব্যাক করতে শুরু করলাম। আমি এত ঘোরাঘুরি করে এত টায়ার্ড ছিলাম যে গাড়িতেই ঘুমিয়ে পড়ি। আমার মাথাটা খালি দুলছে। রাত হয়ে গিয়েছে, গাড়ির ভিতরটাও হালকা অন্ধকার, বাইরে থেকে যা আলো আসে আর কি। নীলা আমার মাথা ধরে তার কাঁধে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কে জানি মুখের মাঝে পানি মারলো, ঘুম ভেঙে যায়। এই যে রাতে কি এখানে গাড়িতে কাটাবার প্ল্যান? ও সরি, সবাই কোথায়? চলে গেছে, শুধু আপনিই বাকি। ও আমি উঠলাম, হোটেলে গিয়ে নিজের রুমের সামনে আসলাম। দরজা লাগানো, নক করলাম, গেট খুলছে না। 5 মিনিট ধরে নক করছি কিন্তু গেট খোলার কোনো নাম নাই। ওহে প্রিয়তমা, গেট খুলো না। কি? ওহো প্রিয়তম, আজ রাতটা বাইরে ওই যে তোমার গাড়িতে কাটাও। দৌড়ে আবিরের কাছে গেলাম, দরজায় নক। গেট খুলতেই, দোস্ত কিছু কর। আব্বে, আবার কি হয়েছে? নীলা গেট খুলে না। তোরে যে কি করব? মাথায় দরজার সাথে 2টা বাড়ি দিল। মেঘা, আমি আসছি, চল আমার সাথে। আবির আমার সাথে দরজার সামনে আসলো। আবির চারপাশে তাকালো। আবির টানতে টানতে এক জায়গায় নিয়ে গেল। দেখলাম বেলকনির মতো জায়গায়। আবির আমার দিকে হাসতে হাসতে তাকিয়ে বলল, চল নেমে পড়। নামবো কোথায়? দেখ, ওই যে সাসেন দেখছিস, ওটা দিয়ে পাইপ ধরে গেলে সোজা তোর রুমে বারান্দায় গিয়ে উঠবে। ও তুই গিয়ে পরে দরজা খুলে দিবি? না, তুই যাবি। আরে এখান থেকে নিচে পড়বো আর আমি ডাইরেক্ট উপরে? না, তুই যাবি। আরে জীবনে কিছু কিছু রিস্ক নিতে তো হয়। দেখ, তুই যাবি নাকি গেলাম? যাচ্ছি। সানসেট ধরে এগোতে শুরু করলাম। হঠাৎ একটি কাক আমার মাথার উপরে এসে বসলো। আবির কিছু কর, কাকটা সরা। দাঁড়া, কয়েকটা ছবি তুলে নেই, তোর ছেলে মেয়েদেরকে দেখাবো নি। আবির, ক্যামেরা বের কর, ছবি তোলা শুরু করে। আরে ভাই কিছু কর, নইলে তোর এই ছবি ছেলে মেয়ে তো দূরের কথা, আমি দেখতে পারবো না। কাক চলে যায়। আমি আবার এগোতে শুরু করি। একবার নিচে তাকাই, নিচে রাস্তা। দোস্ত, আমি মরে গেলে আমার কক্সবাজারের ছবিগুলো আপলোড করে দিস। আচ্ছা, তুই যেতে থাক। আল্লাহ 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 মুখে জপতে জপতে শেষে বারান্দায় পৌঁছালাম। ভাগ্যিস বারান্দার দরজা খোলা ছিল। রুমে ঢুকে দেখি নীলা বিছানায় শুয়ে আছে আর রুমের দরজা খোলা। আল্লাহ, আমি মাথা ঘুরাই পড়ে যাব। নীলা রুমের দরজা লাগিয়ে দিল। সামনে এসে বলল, কিভাবে আসছিস? বাহ বাহ বাহ, বারান্দার ওই সানসেট দিয়ে। আচ্ছা তাই, দরজা তো খুলেই ছিলাম। আচ্ছা কাছে আয়। আমি কাছে যেতেই ঠাস ঠাস। তোর কত বড় সাহস, তুই কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলি? আমি তো তোকে টাচ করতে দেই না। এখন আর কোনো কথা বলবো না। নীলা চলে যেতে লাগলো, আমি তার হাত ধরে আটকালাম। এই যে ম্যাডাম। নীলা আমার দিকে তাকালো। আমি তাকে জোরে টান দিয়ে আমার বুকের মাঝে ফেলে দিলাম। নীলা উপরে আমার দিকে তাকাতেই নীলার ঠোঁটে কিস করতে শুরু করলাম। নীলা আগের বারের মতো ছাড়াতে চিমটি দিতে যায়, কিন্তু এবার তার হাত ধরে ফেললাম। তার দুহাত তার পিছনে নিয়ে জোরে ধরে জড়িয়ে রাখলাম তাকে। নীলা এবার আমার কাছে বন্ধী। অনেকক্ষণ পর তাকে ছাড়লাম। ম্যাডাম আর কত অভিনয় করবেন, এই বলে কোলে তুলে নিলাম। মানে কিসের অভিনয়? ওই যে আমাকে জ্বালানোর যে প্ল্যান করেছিলেন। আসলে আমি ঘুমিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার ছোঁয়া পেয়ে ঘুম ভেঙে যায়। এরপর যা শোনার শুনে নেই। এরপর সব কিছু তোমার ইচ্ছা মতোই হতে দেই। নীলা অন্যদিকে তাকিয়ে এমন ভাব নিচ্ছে যেন কিছুই জানে না। ও আচ্ছা, ঢং। নীলাকে বিছানায় শুইয়ে দিলাম, বাইরের পর্দা লাগিয়ে দিলাম। আমি তার দিকে এগোতে থাকি। না না, একদম না। কি হা হা হা, নিজের বেবির নাম ঠিক করে নাও। মানে? বাকিটা ইতিহাস। সকালে আবির দরজায় নক করে। কিরে দোস্ত, তোর কি অবস্থা? কি হয়েছে? আরে বেটা, তোর ভাবি আমার উপর রেগে আছে, একটু হেল্প লাগবে। আরে একটু রাগ তো থাকবে, সব ঠিক হয়ে যাবে। তারপরে একটু হেল্প। আব্বে তুই গেলি? প্লিজ। গেলি নাকি? আবির চলে যায়। সো ম্যাডাম, বেবির নাম কি ঠিক করলে? ফাজিল? কি ফাজিল, এটা কোনো নাম হলো? ও আরে বেবির নাম বলছি নাকি? আমি তোমাকে বলছি। আচ্ছা, চলো ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করে দিই। লেটস স্টার্ট। আর কি, কাহিনী শেষ ভাগের নিজে এখন বিয়ে করতে পারেন। যান গিয়ে নিজের বউকে বা গার্লফ্রেন্ডকে নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করুন।
নেক্সট গল্প আসতে চলতে ততক্ষণ পাশে থাকুন। এখন আমি আসি। বাই, টাটা।